আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় গণহত্যার ৩৩৬তম দিনে উপত্যকা দখলে ইসরায়েলি অভিলাষ পরাস্ত করতে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, শুক্রবার তারা মধ্য গাজার আকাশে গোয়েন্দা মিশন পরিচালনা করা একটি ইসরায়েলি এয়ারক্রাফট জব্দ করেন। তাছাড়া গাজা সিটির আল জাইতুন এলাকায় ইসরায়েলি সেনাদল এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে বিভিন্ন মর্টার হামলার দৃশ্য প্রকাশ করে আল কুদস। এদিকে ফাতা আন্দোলনের আল আকসা মর্টার্স ব্রিগেডস শুক্রবার দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি যানবাহনগুলোর উপর বেশ কিছু মর্টারশেল নিক্ষেপ করে। গাজায় যুদ্ধরত ফিলিস্তিনি সমাজতান্ত্রিক আন্দোলন ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখা ওমর আল কাসিম ফোর্স এক বিবৃতিতে বলেছে, রাফার পূর্বে আল তানুরে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের উপর বিপুল পরিমাণ মর্টারশেল নিক্ষেপ করেছেন। ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজার যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলের সেনা অবস্থানগুলো নতুন করে সিরিজ হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। শুক্রবার সকাল 9:30টায় বেশ কিছু অ্যাটাক ড্রোনের মাধ্যমে ইসরায়েলের মায়ান বারুচ সাইটে সরাসরি আঘাত হেনে দিনের অভিযান শুরু করেন তারা। দুপুর 12:30টার দিকে তাদের যোদ্ধারা রকেটাস্ত্রের মাধ্যমে জেবদিন ব্যারাকে আঘাত হানেন। এ সময় মেতুল্লা বসতিতে ইসরায়েলি সেনাদলের অবস্থান নেওয়া একটি ভবনে উপযুক্ত অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এরপর রকেট হামলা হয় রুইসাত আল কর্ন সাইটে। রকেটগুলো সাইটে সরাসরি আঘাত হানে। একই সময় উপযুক্ত অস্ত্র ব্যবহার করে মেতুলা সাইটে নজরদারি সরঞ্জামে আঘাত করা হয়। শুক্রবার হিজবুল্লাহর চালানো বৃহত্তম হামলা ছিল আবিরিম বসতির চারদিকে। সেখানে অবস্থান নেওয়া শত্রু সেনাদের উপর ঝাঁকে ঝাঁকে ড্রোনের মাধ্যমে নিখুঁতভাবে আঘাত করা হয়। দিনের সর্বশেষ হামলা ছিল বিকাল 4টার দিকে। এ সময় মানারা বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান করা একটি ভবনে আঘাত করেন তারা। এই হামলায় ব্যবহৃত অস্ত্রের নাম উল্লেখ করেনি হিজবুল্লাহ। আল মায়াদিন জানিয়েছে, দিন কয়েক আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা ঘোষণা করেছিলেন গাজায় যুদ্ধবিরতির বিষয়ে 90% কাজ সম্পন্ন হয়েছে, বাকি আছে সামান্য। এবার গাজার শাসক হামাস জানিয়েছে, এখন যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি অর্জনের ক্ষেত্রে একমাত্র বাধা ফিলাডেলফি করিডোর। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক শীর্ষ নেতা আল মায়াদিনকে বলেন, ইসরায়েল চুক্তির প্রথম ধাপে ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার না করার বিষয়ে অনড়। তারা দ্বিতীয় ধাপে সেনা প্রত্যাহারের ইচ্ছা পোষণ করেছেন। তিনি বলেন, হামাস চুক্তি অনুসারে প্রথম ধাপের 42 দিনে দখলদার বাহিনীকে গাজায় থাকার অনুমতি না দেওয়ার বিষয়ে তার অবস্থান স্পষ্ট করে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে। হামাসের এই নেতা আরও জানান, মধ্যস্থতাকারীরা চুক্তির প্রথম ধাপে ফিলাডেলফি করিডোর থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য ইসরায়েলের কাছে প্রস্তাব পেশ করেছিল, কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি বাহিনী রাখার বিষয়ে তার জেদে অটল থাকলেও জনমত বলছে ভিন্ন কথা। এক জনমত জরিপে প্রকাশিত হয়েছে, 48% ইসরায়েলি হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির সুবিধার্থে ফিলাডেলফি থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সমর্থন করেন। বৃহস্পতিবার হামাসের উপপ্রধান খালিল আল হাইয়া বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাব এবং গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের পর চুক্তির যে খসড়া হয়েছিল 2 জুলাই হামাস তা মেনে নেয়। তিনি বলেন, এখন কোনো দলের কাছ থেকে কোনো নতুন নথি বা প্রস্তাবের প্রয়োজন নেই। ইসরায়েলকে ওই প্রস্তাব পালনে বাধ্য করাই জরুরি। খলিল আল হাইয়া বলেন, যে কোনো চুক্তিতে অবশ্যই আগ্রাসন বন্ধের বিষয়টি নিশ্চিত করতে হবে এবং ফিলাডেলফি করিডোর ও রাফা ক্রসিং সহ গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। তাছাড়া মানবিক সহায়তার নিশ্চয়তা সহ কোনো বাধা ছাড়াই বাস্তুচ্যুত লোকদের নিজ বাড়িঘরে প্রত্যাবর্তন এবং গাজা উপত্যকার পুনর্গঠন নিশ্চিত করতে হবে। ইসরায়েলের রিজার্ভ জেনারেল তাল রুশো শুক্রবার বলেছেন, গত বছরের 7 অক্টোবর গাজা এনভেলপে যা ঘটেছে তা ছিল ইসরায়েলের বৃহত্তম ব্যর্থতা। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান নিউজকে তিনি বলেন, 7 অক্টোবরের ঘটনার জন্য বর্তমান এবং আগেকার সব নেতৃত্ব দায়ী। এই ব্যর্থ নেতৃত্বের মাধ্যমে ইসরায়েলিদের নিরাপত্তা রক্ষিত হবে না, নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। হামাসের বিষয়ে তিনি বলেন, এই প্রতিরোধ গোষ্ঠী এখনও পর্যন্ত নির্মূল হয়নি, পরাজিত হয়নি। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের এই গতি অব্যাহত থাকলে গাজায় হামাসকে পরাজিত করতে আরও 5 বছর লাগতে পারে। তার মানে ইসরায়েলের সামরিক বাহিনীকে বছরের পর বছর ধরে যুদ্ধে ব্যস্ত থাকতে হবে। ইসরায়েল তো পুরো সামরিক বাহিনীকে গাজায় মোতায়েন করতে পারবে না। এরই মধ্যে 3টি ডিভিশন সেখানে অবস্থান করছে। এই জেনারেল অন্যান্য ফ্রন্টের ইসরায়েলের বর্তমান অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। রুশো উল্লেখ করেন, উত্তর ফ্রন্ট আসলে ইসরায়েলের নিয়ন্ত্রণে নেই। অধিকৃত পশ্চিম তীরের বিক্ষোভের সময় শুক্রবার এক মার্কিন তুর্কি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। 26 বছর বয়সী ওই নারীর নাম আয়েশা নূর এজগিয়েগি। নাবলুস শহরের রাফিদিয়া হাসপাতালের পরিচালক ফুয়াদ নাফা বলেন, মাথায় আঘাত পাওয়ার পর আয়েশাকে সংকটজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু গুরুতর আঘাত পাওয়ায় তার হৃৎপিণ্ড সক্রিয় করতে পারেনি।
আয়েশা নূরকে একজন তুর্কি আমেরিকান অ্যাক্টিভিস্ট বলে বর্ণনা করেছে বিবিসি। নাবলুসের কাছে বেইতা শহরে বিক্ষোভের সময় ঠিক কী হয়েছিল তার বর্ণনা করে ফায়েজ আবদেল জব্বার নামের এক প্যারামেডিক বলেন, স্বাভাবিকভাবেই আমরা জাবাল সুবায়াহ মসজিদে জুমার নামাজ আদায় করি। তখন বিদেশি অ্যাক্টিভিস্টরাও আমাদের সঙ্গে যুক্ত হন। তারপর ইসরায়েলি সেনাবাহিনী এসে দুটি গুলি চালায়। একটি গুলি একজন তরুণকে লক্ষ্য করে চালানো হয়, তবে দ্বিতীয় গুলিটি চালানো হয় আয়েশা নূরের মাথাকে লক্ষ্য করে। আয়েশা নূরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, প্রথমে আমাদের জানতে হবে ঠিক কী হয়েছিল, আর সেটা জানার পর আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত ও উপসংহারে পৌঁছাবো। যেমনটি আমাকে আগে বলতে শুনেছেন, মার্কিন নাগরিকদের সুরক্ষার চেয়ে আমার কাছে আর কোনো অগ্রাধিকারের বিষয় নেই, তা তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন। আমরা যখন আরও তথ্য পাবো আমরা সেটা আপনাদের জানাবো এবং প্রয়োজনে এই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। জেনিনের গভর্নর কামাল আবু আল রাব বলেছেন, 9 দিনের অভিযানের পর ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের জেনিন শহর এবং জেনিন শরণার্থী শিবির থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। তিনি বলেন, এটি ছিল ইসরায়েলি বাহিনীর সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান। নিজেদের প্রত্যাহারের কথা নিশ্চিত না করে শুক্রবার জেনিনে তাদের তথাকথিত সন্ত্রাস বিরোধী অভিযানের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইসরায়েল। সেখানে বলা হয়েছে, 14 জন সন্ত্রাসীকে নিশ্চিহ্ন করা হয়েছে, 30 জনেরও বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং রাস্তায় পাতা আনুমানিক 30টি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, জেনিনে হামাসের প্রধান ওয়াসিম হাজেমকে নিশ্চিহ্ন করা হয়েছে। জেনিন এলাকায় হাজেম গুলিবর্ষণ এবং বিস্ফোরণ ঘটানোর নির্দেশ দিতেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পশ্চিম তীরের বিভিন্ন স্থানে 9 দিনের ইসরায়েলি অভিযানে শিশুসহ অন্তত 36 জন নিহত হন এবং এর মধ্যে জেনিনের 21 জন রয়েছেন। এই অভিযানে নিজেদের এক সেনা হারানোর কথা স্বীকার করেছে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজার হালিমা আল সাদিয়া স্কুলের তাঁবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 8 জন নিহত হন। মেডিকেল সূত্রগুলো বলছে, শুক্রবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 33 জন নিহত হন। তাদের তথ্যমতে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর এ পর্যন্ত 40,878 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছে, ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন সেনা সরিয়ে নিতে ওয়াশিংটন এবং বাগদাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। এই গণমাধ্যম বলছে, সমঝোতা অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে শত শত বিদেশি সেনা সরিয়ে নেওয়া হবে এবং অবশিষ্ট সব সেনা 2026 সালের মধ্যে ইরাক ত্যাগ করবে। যুক্তরাষ্ট্র, ইরাক ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকারগুলোর বেশ কয়েকটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা চূড়ান্ত হলেও সরকারগুলোর পক্ষ থেকে এই সংক্রান্ত কোনো যৌথ ঘোষণা দেওয়া হয়নি। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলেছে, আমাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে, এখন ঠিক কবে তা ঘোষণা করা হবে সেই বিষয়টি বাকি রয়ে গেছে। বার্তা সংস্থাটি জানায়, কয়েক সপ্তাহ আগেই এই সংক্রান্ত যৌথ ঘোষণা দেওয়ার কথা থাকলেও গাজা উপত্যকার উপর ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধসহ আঞ্চলিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। ইরাকি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ফরহাদ আলাউদ্দিন রয়টার্সকে বলেন, ওয়াশিংটনের সঙ্গে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী প্রত্যাহার বিষয়ক কৌশলগত আলোচনা শেষ হয়েছে। আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ককে এখন ইরাক একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। এসব দেশের সঙ্গে বাগদাদ এখন সামরিক, নিরাপত্তাগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় বলে তিনি উল্লেখ করেন।